ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণী 2025 প্রাইমারি প্রশ্ন বিচিত্রা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতে এটা 23 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করব। তো চলো আজকে আমরা 23 নম্বর মডেল স্কুলের প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন বলা আছে, দেখো 3, 7, 8, 9, 0, 4 অঙ্কগুলির সাহায্যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। দেখো এই অঙ্কগুলো 3, 7, 8, 9, 0, 4 এর মধ্যে ছোট হচ্ছে 0 আর বড় হচ্ছে 9, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলা হচ্ছে 6 অঙ্কের আগে যদি 0 লিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। সুতরাং 0টা আগে দেওয়া যাবে না, তার পরবর্তী যে অঙ্কটা বড় সংখ্যা থাকবে তার সেই সংখ্যাটা আগে থাকবে, অর্থাৎ 3টা পর আগে হবে, অর্থাৎ 3, 0, তারপরে হচ্ছে 4, 7, 8, 9, 3, 0, 4, 7, 8, 9 বুঝে গেছে। পরের প্রশ্ন দেখো 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড হয়, কত মিনিট কত সেকেন্ড। 520কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 520কে আমরা 60 দিয়ে ভাগ করলে কিন্তু মিনিট সেকেন্ড বেরোবে। তাহলে 520কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কী হবে, দেখো 6 5 30, 6 4 6 বলে 6 8 48, 6 9 54, বেশি হচ্ছে 6 8 কত হবে, 6 8 48, অর্থাৎ 480, 480, 0 8 4 12, 40 হচ্ছে, অর্থাৎ 8 মিনিট কত সেকেন্ড হবে, 40 সেকেন্ড। কত হবে, 8 মিনিট 40 সেকেন্ড, বুঝেছে, 8 মিনিট 40 সেকেন্ড। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে আমাদের গয়ের দিকের প্রশ্ন, 4/9 ও 9/4 এর মধ্যে কোনটি বড়। দেখো এর মধ্যে কোনটি বড় আমরা করব, যে দেখতে পাচ্ছি সংখ্যাগুলো কিন্তু ওই একই ওই হরগুলো অসমান আর লব অসমান। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে 4/9 4/9 আর 4/9 আর 9/4 আছে। এক্ষেত্রে আমরা একই হর বিশিষ্ট যদি করি সেক্ষেত্রে 9 আর 4-এর লসাগু করব, 9 4 কত হচ্ছে 36, আমরা বাই দিয়ে ইকুয়ালস টু কত হবে, নিচে 36 বসবো, 9 4 36, তাহলে 36 হচ্ছে, আর এদিকে 36ও লিখবো, আর এই সংখ্যাগুলো ক্রমশই লিখে দেবো গুণ দিয়ে, 9 গুণিতক 9 গুণিতক 4, 9 9 আর 4 গুণিতক, বুঝেছে। এবার দেখো 36কে 4 দিয়ে যদি ভাগ করি, 9 4 36, 9 নিচে 9 হলে উপরে 9 বসে দাও, আর 36কে 9 দিয়ে ভাগ করলে 4 হবে, নিচে 4 উপরে 4 বসে দাও, 9 9 81, 9 9 81 হচ্ছে, আর এদিকে হচ্ছে 4 4 কত হচ্ছে 16। এবার দেখতে পাচ্ছি আমি যে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কোনটা বড় হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা 9/4, এখানে তোমাদের বলা হয়েছে কোনটি বড়, দেখতে পাচ্ছি আমরা 81 বড়, তাহলে 81 বড় মানে 9/4টা বড়, তাহলে বড় সংখ্যা কোনটা হলো, বড় সংখ্যা সমান 9/4। চলো পরের প্রশ্ন কী আছে, গয়ের প্রশ্ন দেখো যে 56 ভাজিতক 1000 সমান কত হবে। আমরা এখানে লিখে দিচ্ছি 56 ভাজিতক 1000 মানে কি, একের বিটে 3টি শূন্য আছে, মানে কি এই ভাজ্যের 3টি অঙ্কের আগে দশমিক বসবে, সমান 0.056, আর তোমরা ভাগ পদ্ধতিতেও করতে পারো, ভাগ করে, কেমন। চলো প্রশ্ন থেকে 1 থেকে প্রশ্ন, 0.00789, 0.0895 আর 0.1, এর মধ্যে কোনটা, এর মধ্যে কোনটি বড়। দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে 0.1টা বড় হবে, কেননা দেখো দশমিকের আগে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো বা অখণ্ড সংখ্যাগুলো কি শূন্য আছে, সুতরাং এর পরবর্তী দশাংশ ঘরে লক্ষ্য করব যে এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, এখানে 1 আছে, অর্থাৎ এই সংখ্যাটা সবথেকে বড় হবে, অর্থাৎ 0.1টা সবথেকে বড় হবে। তারপর প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 ডজন ডিমের দাম 72 টাকা হলে 4টি ডিমের দাম কত হবে। তাহলে 1 ডজন মানে কতগুলো হবে, 1 ডজন 12টি, 1 ডজন সমান কত হবে 12টি, তাহলে 12টি ডিমের দাম সমান 12টি ডিমের দাম কত বলা হচ্ছে, 12টি ডিমের দাম 72 টাকা হলে, 72 টাকা হলে তাহলে একটি ডিমের দাম কত হবে, একটি ডিমের দাম কত হবে, সমান 72/12, আর কত হচ্ছে 4টি ডিমের দাম কত হবে, 4টি ডিমের দাম কত হবে, তাহলে 72/12 গুণিত কত হবে 4, 4 3 কত হবে 12, 3 2 6, 12 3 6 3 4 12, 4 কত হবে 24 টাকা, কত টাকা 24 টাকা, বুঝেছে। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে
এখানে 24 টাকা কোনটা অপশন নম্বর হচ্ছে, এটা সঠিক উত্তর 24 টাকা। 6 দাগের প্রশ্ন দেখো, যে বলা হচ্ছে সত্য বা মিথ্যা লেখো। সমকোণী ত্রিভুজের একটি কোণের মান কত? 30 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণের মান কত হবে? সমকোণী ত্রিভুজের একটি কোণের মান কিন্তু সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হতে পারে। তাহলে এটা কি? অবশ্যই এটা কিন্তু সত্য হবে, এটা কিন্তু সত্য হবে। বোঝা গেছে? সত্য হবে, কেননা সমকোণ ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ হলে অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, তার মধ্যে একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণ কত হবে? অপর কোণ 60 ডিগ্রি হবে। বোঝা গেছে? এটা হচ্ছে সত্য। তাহলে বর্গের জোড় শূন্যস্থান পূরণ করো, সূক্ষ্মকোণের মান কত হবে? ড্যাশ ডিগ্রি। সূক্ষ্মকোণের মান ড্যাশ ডিগ্রি কম, অর্থাৎ 90 ডিগ্রি কম হবে। সূক্ষ্মকোণের মান হবে 90 ডিগ্রির কম, 90 ডিগ্রির কম হবে। সঠিক জয়ের দিকে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে থেকে বড় হতে হবে। কী হবে? বড় হবে। তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা কে বেশি হবে। তাহলে কী হবে? বেশি। এখানে কোনটা হবে? বেশি। বেশি আছে অপশন নম্বর 8 হবে সঠিক, বেশি। এখানে হবে তোমাদের সঠিক উত্তর বেশি। ঠিক আছে? অর্থাৎ ক্ষুদ্রতম বাহুদের যোগফল বৃহত্তম বাহুর অপেক্ষা বেশি হতে হবে। বুঝা গেছে? চলো ইয়ার থেকে প্রশ্ন, সমকোণ ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সমকোণ ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? অতিভুজ। অতিভুজ। তাহলে 2 এর দিকে চলে এলাম। 2 এর ক কি বলেছে? 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি করা যায়। তাহলে 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি করবো? এর সরল সরল সম্পর্ক আছে। অর্থাৎ এক্ষেত্রে সরল সম্পর্ক থাকলে কী হবে? যে দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ সংখ্যা বাড়বে। এক্ষেত্রে দেখো দিন আর দিন মান আছে, যন্ত্রাংশের মান একটা নেই। এক্ষেত্রে দিনকে আর এই 4-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে? 4 3 12 3। অর্থাৎ এই 3টা 500 সঙ্গে গুণ করে দাও, 5 3 কত? 1500। অর্থাৎ 1500টি। আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে এভাবে লিখব। তাহলে বলা হচ্ছে তোমাদের যে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে একদিনে কতগুলো হবে? একদিনে কত হবে? একদিনে কতগুলো? 500 ভাজিত 4 সমান কত হচ্ছে? তাহলে 4 একে 4, তাহলে 10, 4 দুগুণে 8, 2 20, 4 5 20, 125টি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে এরপর বলা হচ্ছে 12 দিনে কতগুলো হবে? তাহলে 12 দিনে কত হবে? তাহলে আমরা 125-এর সঙ্গে কি 12 গুণ করলে কত হবে? গুণ করলে তোমাদের উত্তরটা হবে, তোমাদের এখানে উত্তর কত হবে? 12, 125-এর সঙ্গে যদি 12 আমরা গুণ করি কী হবে? তোমাদের 1500টি হবে। কত হবে? 1500, অর্থাৎ 1500টি। 500টি যন্ত্রাংশ তৈরি হবে। অতএব 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। বুঝেছে? পরের প্রশ্ন কি বলেছে দেখি। পরের প্রশ্ন বলেছে ক্ষয়ের দিকে 24 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়। তাহলে 2.5 কিগ্রা চিনির দাম কত হবে? তাহলে 24 টাকায় 500 গ্রাম চিনি যে পাওয়া যায়, অর্থাৎ এখানে আমরা 500 গ্রাম মানে কি হাফ কিলো, অর্থাৎ 0.5 কিগ্রা। তাহলে আমরা এই গ্রামকে কিগ্রাকে গ্রাম করতে পারি বা গ্রামকে কিগ্রা করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা যদি কিগ্রা করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে। তাহলে গ্রামে আমি কনভার্ট করে নিই। তাহলে সবগুলো কেজিকে আমরা কি গ্রামে করব। তাহলে এক্ষেত্রে আমরা জানি 1 কেজি সমান কত হবে? 1000 গ্রাম হয়। 1 কেজি সমান কত গ্রাম হয়? 1 কেজি সমান 1000 গ্রাম হয়। এক্ষেত্রে কিগ্রা দুটো আছে বা গ্রাম আছে। তাহলে আমরা লিখতে পারি যে 2.5 অর্থাৎ 2.5 কিগ্রা সমান কত হবে? 2 কিলো সমান কত হবে? 2 কিলো সমান 2000 গ্রাম। 2000 গ্রাম যুক্ত 500 গ্রাম সমান কত হবে? সমান কত হবে? 2500 গ্রাম। 500 গ্রাম। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে 500 গ্রাম চিনির দাম কত হবে? 24 টাকা। 500 গ্রাম চিনির দাম সমান কত হবে? 500 গ্রাম চিনির দাম হচ্ছে গিয়ে 24 টাকা। 24 টাকা হলে তাহলে 1 গ্রাম চিনির দাম তোমাদেরকে বের করে নিতে হবে। কত হবে? 24 ভাজিত কত হবে? 500 গ্রাম। আর 24 ভাজিত 500 মানে কি? 24/500।
আর এরপর বলা আছে 2500 গ্রাম 2500 গ্রাম চিনির দাম কত হবে সমান 24/500 মানে কত হবে 24/500 গুণিত কত হবে 2500। এর দুটো শূন্য কাটো এর দুটো শূন্য কাটো কত হবে 5 5 কত হচ্ছে 5 5 25, 24 5 কত হবে 24 গুণিত 5 সমান কত হবে 5 এর 20 শূন্য হাতে 2 আর 5 দুনে 10 11 12 120 গ্রাম 120 গ্রাম বোঝা গেছে। চলো পরের প্রশ্নতে কি আছে, পরের প্রশ্ন গয়ের দিকে দেখো 6টি লাঙল দিয়ে একটি জমি চাষ করতে 4 দিন সময় লাগে, তাহলে 8টি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কত দিন সময় লাগবে। তাহলে 6টি লাঙল দিয়ে একটি জমি চাষ করতে 4 দিন সময় লাগছে, তাই না। তাহলে একটি লাঙল যদি চাষ করে তাহলে কত দিন সময় বেশি দিন সময় লাগবে, এক্ষেত্রে বিপরীত সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে তাহলে এখানে 6টি লাঙল দিয়ে চাষ করলে সময় লাগে, তাহলে 6টি লাঙল দিয়ে চাষ করতে 4 দিন সময় লাগে, 4 দিন সময় লাগে। তাহলে একটি লাঙল যদি ব্যবহার করি সেক্ষেত্রে চাষ করতে অনেক দিন সময় লাগবে, অর্থাৎ 6 গুণিতক 4 দিন সময় লাগবে। এরপর বলা আছে 8টি লাঙল যদি ব্যবহার করি, তাহলে 8টি লাঙল দিয়ে চাষ করলে কত দিন সময় লাগবে সমান, তাহলে 6 গুণিতক 4 বাই কত হবে 8, 4 দুগুণে 8 আর 2 3 কত হচ্ছে 6, কত দিন সময় লাগবে 8টি লাঙলে কতদিন 3 দিন সময় লাগবে, কদিন 3 দিন সময় লাগবে বুঝেছে। পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 2 ঘ 318.235কে স্থানীয় মান অনুসারে বিস্তার করো। তাহলে স্থানীয় মান অনুসারে যদি বিস্তার করি এই মানটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সংখ্যাটা তোমাদের রয়েছে 318.235, স্থানীয় মানে যদি বিস্তার করি কত হবে একক দশক শতক দশমিকের আগে অখণ্ড সংখ্যাগুলো কি আমরা ভাঙবো, অর্থাৎ স্থানীয় মানে বিস্তার করবো, আর 300 যুক্ত 1 দশক মানে 10 যুক্ত 8 যুক্ত দশাংশ 2 দশাংশ মানে 2/10 যুক্ত 3 শতাংশ 3/1000 যুক্ত আর 5 সহস্রাংশ মানে 5/1000, বুঝেছে 5/1000। চলো পরের প্রশ্ন দেখি। দাগের প্রশ্ন কি বলা আছে, দাগে তাহলে দাগের প্রশ্ন বলছে দেখো দশমিকের আগে অখণ্ড সংখ্যা 5049.872 কে কথায় লেখো। আমরা যদি কথা লিখি তখন তোমরা কি লিখবে আমি বলে দিচ্ছি এখানে। তাহলে 5049 কি লিখবে যে 5049.872 কি বলবে 5049.872, এটা তোমরা কথা লিখে দেবে। এভাবে লিখবে 5049.872 এভাবে কথা লিখে দেবে। 6 দাগের প্রশ্ন দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। বলা হচ্ছে 0.04 0.00875 0.32 0.1896 0.1। এরপর দেখতে পাচ্ছি আমরা কোনটা বড় হবে মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়। এর সব থেকে ছোট কোনটা হচ্ছে সব থেকে ছোট আমরা দেখতে পাচ্ছি এই রাশিটা সব থেকে ছোট হবে। তা চলো কোনটা ছোট কোনটা বড় আমরা সহজে যাচাই করতে পারবো। তাহলে আমরা প্রথমে দশমিক যেখানে যেখানে আছে সেখানে সংখ্যাগুলো তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। প্রথমে আছে 0.04, আমাদের মোট কথা হচ্ছে দশমিক সংখ্যাগুলো থাকবে, দশমিক থাকছে অর্থাৎ 0 থাকছে 0.00875, তারপর হচ্ছে 0. কত হচ্ছে 32, তারপর হচ্ছে 0.1899, তারপরে হচ্ছে 6, তারপর হচ্ছে 0.1।
এবার সহজে বুঝতে পারছো না মানের ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড় সাজাতে হবে। সব থেকে ছোট দেখো, এখানে দশমিকের আগে সমস্ত অখণ্ড সংখ্যাগুলো শূন্য আছে। তারপরে দেখো দশাংশ ঘরে লক্ষ্য রাখো, এখানে শূন্য শূন্য সবথেকে ছোট কোনটা আছে দেখতে পাচ্ছি 1 1 3 0 0, অর্থাৎ এই শূন্য শূন্য দুটো আছে, এর মধ্যে ছোট দেখতে পাচ্ছি এই সংখ্যাটা সবথেকে ছোট, অর্থাৎ প্রথমে ছোট সংখ্যা কোনটা আছে, তাহলে 0.00875 সবথেকে ছোট। তাহলে এর থেকে বড় কোনটা, এটা হবে, অর্থাৎ 0.04 এর থেকে বড় হবে। এর থেকে এই দুটো হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি আমরা এবার 1 আছে, দেখো 0.1 এরপরে 0 0 আছে, সুতরাং দেখতে পাচ্ছি এই সংখ্যাটা এর থেকে বড় কোনটা হবে, এর থেকে বড় হবে এটা হবে 0.18 বলছে। এর থেকে বড় কোনটা হবে দেখতে পাচ্ছি আমরা এইটা, 0.1টা বড় হবে, 0.1 বড় হবে। এর থেকে বড় হবে কোনটা, এইটা হবে 0.1896, আর এর থেকে বড় হবে কোনটা হবে 0.32, 0.32। বুঝে গেছে? এভাবে তোমরা প্র্যাকটিস করলে সহজে করতে পারবে। বুঝে গেছে? সহজে দশমিক ভগ্নাংশের বা দশমিক সংখ্যার মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারবে। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন দেখো যে 6 দাগের প্রশ্ন, সানিয়া 150.25 টাকায় এক ব্যাগ আম কিনলো, বাজারে গিয়ে এত টাকায় বিক্রি করলো। আম বিক্রি করে সে কত টাকা বেশি পেল? তাহলে সে এত টাকায় ব্যাগ আম কিনলো, এটা কিনে কিন্তু বাজারে গিয়ে বিক্রি করলো কত হবে, 175 টাকায়। সে বিক্রি করেছিল 150 টাকা 25 পয়সায় বিক্রি করেছে, কিনেছিল 150 টাকা 25 পয়সায় কিনেছিল, আর বিক্রি করেছে কত হবে, 175 টাকায় বিক্রি করেছে। তাহলে আম বিক্রি করে সে কত টাকা বেশি পেল? এখানে আমরা 175 থেকে 150.255 বাদ দেব। তাহলে আমরা প্রথমে 100 কত বলা আছে, 175 থেকে আমরা 175 থেকে আমরা কত বাদ দেব, 150 দশমিক কত হবে 25 বাদ দেব। তাহলে বাদ দিলে এখানে দশমিক দাও, পূর্ণ সংখ্যার শেষে দশমিক থাকে, তাহলে এই এক ধার করো 10, 10 থেকে এক ধার করো কত হচ্ছে 10, 10 থেকে 5 হলে 5, এখানে 9 থেকে 2 বাদ কত হবে 7 দশমিক, এখানে 4 করতে 4, 5 2 7 2, 24.75 টাকা। কত টাকা? 24.75 টাকা। তাহলে সে তার লাভ কত হয়েছিল, আচ্ছা কত টাকা বেশি বলো, সে 24.75 টাকা বেশি পেল। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখি। পরের দেখো 3-এর ক বলেছে, একটি তল এবং দুটি তল বিশিষ্ট দুটি ঘনবস্তুর নাম লেখো। একটি তল ও দুটি তল বিশিষ্ট দুটি ঘনবস্তুর নাম লেখো। তাহলে চলো একটি তল যদি হয়, তাহলে একটি তল হলে কী হবে, ফুটবল একটি তল কী হবে, দেখো আমরা ফুটবল দেখেছি, তো একটি তল হবে ফুটবলের একটি তল হবে ফুটবল, আর দুটি তল বিশিষ্ট কী হবে, আইসক্রিম হতে পারে, আবার আবার অর্ধেক লেবু, অর্ধেক পাতিলেবু হতে পারে। তাহলে আমরা কি লিখব, আইসক্রিম লিখতে পারি, অর্ধেক পাতিলেবু লিখতে পারি, আইসক্রিম। ঠিক আছে? অর্ধেক পাতিলেবুর দুটি তল থাকছে। ঠিক আছে? চলো বাটির দুটি তল থাকছে, এখানে ফুটবল আর আইসক্রিম লিখে দেবে তোমরা। কয়েকদের পছন্দ করে, একটি পিরামিডের ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র হলে এর তল সংখ্যা ও ধার সংখ্যা কত হবে? তাহলে একটি পিরামিডের ভূমি চতুর্ভুজাকার হয়েছে, চতুর্ভুজাকার হলে তার চতুর্ভুজাকার ক্ষেত্র হলে এর তল সংখ্যা কতগুলো হবে, এর তল সংখ্যা হবে 5টি তল হবে, আর 5টি তল হবে, এখানে 5টি তল, আর ধার সংখ্যা কতগুলো হবে, ধার দেখো আমরা যদি একটা চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট একটা পিরামিড যদি অঙ্কন করি, তাহলে ভূমিটা হবে চতুর্ভুজাকৃতি হবে, ভূমিটা হবে চতুর্ভুজাকৃতি, ভূমিটা যদি চতুর্ভুজাকৃতি হয় তাহলে সেক্ষেত্রে হবে পিরামিডটা এখানে দেখো প্রতিটি বাহু যুক্ত করো, যুক্ত বলে দেখো এখানে তল সংখ্যা কতগুলো পাবে, তল সংখ্যা 1 2 3 4 5, তল সংখ্যা কত হবে, তল সংখ্যা সমান তল হবে 5টি, আর ধার কতগুলো হবে 1 2 3 4 5 6 7 8, 8টি, ধার কতগুলো হবে, ধার হবে 8টি। বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি।
গয়ের দাগের প্রশ্ন দেখো, গয়ের দাগে কী বলা আছে, গয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। বলা আছে যে ঘনকের প্রতিটি তল কী তল হবে, ঘনকের প্রতিটি তল ঘনকের বর্গাকার হবে। ঘনকের প্রতিটি তল কী হবে, বর্গাকার। আর এবং পিরামিডের পার্শ্বতলগুলি কী হবে, সর্বদা কী হবে, পিরামিডের পার্শ্বতলগুলি ত্রিভুজাকার হয়, ত্রিভুজাকার। আর ঘয় থেকে প্রশ্ন, স্থূলকোণ কাকে বলে, উদাহরণ দাও। অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি কম এবং 1-এর বেশি হয়, 90 ডিগ্রি বেশি হবে, স্থূলকোণ হলে 90 ডিগ্রি বেশি হবে, 180 ডিগ্রি কম হবে। অর্থাৎ দেখো স্থূলকোণ, স্থূলকোণ সূক্ষ্মকোণ। স্থূলকোণ হতে গেলে কী হবে, স্থূলকোণ দেখো যে কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে স্থূলকোণ বলা হয়। এই স্থূলকোণের চিত্রটা এঁকে দেবে যে 90 ডিগ্রি বেশি হবে এমন একটা কোণ তোমরা অঙ্কন করে দেবে। ABC একটি স্থূলকোণের ত্রিভুজ, অর্থাৎ এই কোণটা কিন্তু 90 ডিগ্রি বেশি হচ্ছে, বুঝা গেছে। আর সূক্ষ্মকোণ জানি আমরা, সূক্ষ্মকোণ কী হবে, 90 ডিগ্রি কম হবে, তার কোণগুলো কী হবে, 90 ডিগ্রি কম হবে, বুঝা গেছে। অর্থাৎ সূক্ষ্মকোণ কাকে বলবো আমরা, যে কোণ এক সমকোণের থেকে ছোট অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা কম থাকে তাকে সূক্ষ্মকোণ বলে। কেমন? চলো পরের প্রশ্ন কী বলা আছে। পরের প্রশ্ন বলা আছে দেখো যে এখানে তোমাদের পরের প্রশ্ন রয়েছে 9 দাগের প্রশ্ন, যে উদাহরণটা দেওয়া রয়েছে, স্থূলকোণ কাকে বলে একটা উদাহরণ মানে চিত্র অঙ্কন করে তোমরা সেই একটা এক্সাম্পল দিয়ে দেবে। 9 দাগে দেখো, পাশের চিত্রে কটি ত্রিভুজ আছে, দেখো এখানে দেখতে পাচ্ছি পাশের চিত্রে কতগুলো ত্রিভুজ হবে। এখানে দেখো অ্যাকচুয়ালি এখানে ত্রিভুজ আছে 8টি, দেখো তাহলে 1টি 2টি 3টি 4টি, এদিকটা হবে 5টি, আর এদিকে 6টি, আর এদিকটা হবে 7টি, এদিকটা হবে 8টি। কতগুলো হবে, 8টি ত্রিভুজ আছে। আর তারপরের প্রশ্ন দেখো, প্রদত্ত চিত্রে কতগুলো চতুর্ভুজ আছে, 1 2 3 4 5 6 7 8 8 একটা 9, কত হবে, 9টা চতুর্ভুজ আছে, ঠিক আছে। 4 প্রশ্ন দেখো, 40 জন লোকের 190 দিনে খাবার মজুদ আছে, 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। চলো এটা আমরা করে দেখি। প্রথমে আমরা লিখব যে যেহেতু আমাদের তাদের কতদিন, দিন সংখ্যা বের করতে সময় কিন্তু আমাদের বের করতে হবে। লোক সংখ্যা রয়েছে, প্রথমে লোক সংখ্যা কী হয়েছে, লোক সংখ্যা, এখন রয়েছে জন, আর তারপর আছে দিন সংখ্যা বা সময় আছে কি দিনে। তাহলে এইভাবে আমরা টেবিল করে নেবো একটা। লোক সংখ্যা বলেছে প্রথমে 40 জন লোক 190 দিনে খাবার মজুদ ছিল, 30 দিন পর চলে গেছে, অর্থাৎ 190 থেকে আমরা কি 30 বাদ দেব, কত হবে 160। আর এদিকে কতজন চলে গেছে, অন্যত্র চলে গেছে, কত হবে 8 জন, অর্থাৎ 40 বিয়োগ কত হবে 8, কত হবে 32। এবার আমরা ঐকিক নিয়মে করব, ঐকিক নিয়মের সাহায্যে আমরা সমাধান করব। ঐকিক নিয়মে আমরা যদি সমাধান করি তাহলে 40 জন লোকের 40 জন লোকের খাদ্য চলে কতদিনের হচ্ছে, এখানে 160 দিনের। তাহলে একজন যদি ওই খাবারটা খায় সেক্ষেত্রে নিশ্চয়ই বেশি দিন লাগবে, অর্থাৎ 160 গুণিত কত হচ্ছে 40 দিনে। তাহলে এবার যদি 32 জন লোকের যদি খাবারটা প্রয়োজন হয়, তাহলে 32 জন লোক যদি ওই খাবারটা খায় সেক্ষেত্রে কতদিন লাগবে, নিশ্চয়ই এখানে কমবে খাদ্যের পরিমাণ। 160 গুণিত 40 বাই কত হচ্ছে 32 সমান 16 একে 16 শূন্য, 16 দুগুণে 32, 2 হচ্ছে এটি, তাহলে 2 আর 0 20, কত হচ্ছে 10 গুণিত কত হচ্ছে 20, কত হবে 20 10 কত হবে 200 দিনে। তাহলে 32 জন লোকের খাদ্য কতদিন চলবে, 200 দিন চলবে, বুঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা আছে দেখো যে ক্ষয় দেখে প্রশ্ন, 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন, 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবেন। তাহলে আমরা ঐকিক নিয়মের সাহায্যে এই সমস্যার সমাধান করব। দেখো প্রথমে রয়েছে কি, কার মান বের করতে বলছে, ওই কাজটি শেষ করতে পারবেন কত দিনে, দিন সংখ্যা বের করতে হবে। আমাদের সময় রয়েছে সময় আর দিন, অর্থাৎ লোক সংখ্যা
লোক সংখ্যা রয়েছে, তারপরে সময় হিসাবে ঘন্টা থাকছে, ঘন্টা, আর লোক সংখ্যা জন আছে। আর এরপর আছে দিন সংখ্যা আছে, দিন সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে দেখো প্রথমে কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে 4 জন লোক 6 ঘন্টা করে যদি প্রতিদিন কাজ করে সেক্ষেত্রে কতদিন সময় লাগবে, 14 দিনে কাজটি শেষ করতে পারবে। আবার 7 জন লোক যদি প্রতিদিন দৈনিক যদি 3 ঘন্টা করে কাজ করে সেক্ষেত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে। দেখো এখানে সম্পর্ক যদি স্থাপন করি, দেখো লোক সংখ্যা স্থির রাখবে, লোক সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা স্থির রেখে সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হবে, দেখো সময় যদি বাড়ে নিশ্চয়ই দিন কিন্তু কমবে, যেহেতু লোক সংখ্যা আমাদের স্থির আছে, লোক সংখ্যা স্থির আছে, সময় যদি প্রতিদিন ঘন্টার পরিমাণ যদি কমিয়ে আনি কিন্তু এই ক্ষেত্রে কি দিন কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে কী সম্পর্ক পাবো আমরা, ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক, বিপরীত। আবার সময় স্থির রেখে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হবে, ব্যস্ত বা বিপরীত। কারণ লোক সংখ্যা যদি বাড়িয়ে তাহলে কিন্তু দিন সংখ্যা অবশ্যই কমবে। কেন, কোনো একটা কাজে যদি লোক যদি অবশ্যই ধরো 7 জন ছিল, সেখানে 7 জন লোক 3 দিনে কাজটি শেষ করতে পারে, কিন্তু যদি লোক সংখ্যা যদি বাড়িয়ে দিই আর নিশ্চয়ই তাড়াতাড়ি, অর্থাৎ খুব তাড়াতাড়ি কাজটি শেষ হবে, অর্থাৎ বিপরীত সম্পর্ক, একটি বাড়ছে একটি কমছে। কেমন, এবার যদি আমরা ঐকিক নিয়মের সমস্যাটি সমাধান করি, তাহলে ঐকিক নিয়মের সাথে যদি সমস্যাটা সমাধান করি তাহলে সেক্ষেত্রে লিখতে পারি যে ঐকিক নিয়মে যদি আমরা সমস্যার সমাধান করি সেক্ষেত্রে আমরা লিখব যে প্রথমে লেখো 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 14 দিনে শেষ করতে পারে। 4 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 14 দিনে শেষ করবে বা করে। আর এরপর যদি ওই 4 জন লোক দৈনিক 1 ঘন্টা করে যদি কাজ করে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ঘন্টা সময় কমে গেছে, দিন কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ 6 গুণিতক 14 দিনে শেষ করতে পারবে। আবার দেখো 1 জন লোক যদি কাজ করে সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে প্রতিদিন 1 ঘন্টা করে যদি কাজ করে সেক্ষেত্রে কী হবে, 6 গুণিতক 14 গুণিতক কত হবে 4 দিনে শেষ করতে পারবে। নিশ্চয়ই আরও বেড়ে যাবে দিন সংখ্যা। একজন লোক প্রতিদিন 1 ঘন্টা করে যদি কাজ করে সেক্ষেত্রে কিন্তু দিন সংখ্যা আরও বেশি বেড়ে যাবে। এবার আমরা লিখব, এরপর রয়েছে তোমাদের যে 7 জন লোক যদি কাজ করে বা 3 ঘন্টা, তাহলে 7 জন লোক প্রতিদিন বা ওই 1 জন লোক দৈনিক যদি 3 ঘন্টা করে কাজ করে সেক্ষেত্রে কী হবে, নিশ্চয়ই কিছুটা কমবে, দিন সংখ্যা কিছুটা কমবে, অর্থাৎ 6 গুণিতক 14 গুণিতক কত হবে 4 বাই কত হচ্ছে 3, বুঝেছে। আবার বলা হচ্ছে যদি 7 জন লোক কাজ করে দৈনিক ওই 3 ঘন্টা কাজ করে সেক্ষেত্রে কী হবে, 3 ঘন্টা করে সেক্ষেত্রে কিন্তু সময়টা আরও কমে যাবে, অর্থাৎ 6 গুণিতক 14 গুণিতক 4 বাই কত হচ্ছে 7 গুণিতক 3। মনে রাখবে কমলে কী হয়, ভাগ সম্পর্ক হয়। এবার দেখো আমরা কাটাকাটি করি, এখানে কত হচ্ছে 14, 7 দুগুণে 14 আর 3 দুগুণে কত হবে 6, কত হবে 2 গুণিতক 4 কত হবে 4 দুগুণে 8, 8 দুগুণে 16,
তাহলে 16 দিনে কাজটি শেষ করতে পারবে। কত দিনে? 16 দিনে কাজটি শেষ করতে পারবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা আছে, দেখো যে গয়ের দিকের প্রশ্ন, যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা বলা আছে 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ বলা আছে 21 মিটার, প্রতিটি জমির ক্ষেত্রফল কত হবে, দ্বিতীয় জমিটির পরিসীমা কত হবে। এই গণিতটা আমি বারবার করে আসছি, কেমন? এই গণিতটা আশা করি তোমরা অবশ্যই পারবে, কেমন? তো আমি একটু বলে দিই তোমাদের, বা করে দিচ্ছে, দেখো। তাহলে প্রথম জমির ক্ষেত্রে কি রয়েছে? প্রথম জমির ক্ষেত্রে রয়েছে, কি রয়েছে, যে দৈর্ঘ্য রয়েছে কত হবে, দৈর্ঘ্য সমান 28 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, পরিসীমা কত রয়েছে, পরিসীমা সমান কত হচ্ছে 104 মিটার। তাহলে এখানে বলা হচ্ছে আয়তাকার জমি বলা আছে, অতএব আমরা লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু রয়েছে, আয়তক্ষেত্রের সূত্র হচ্ছে কি 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ হলে পরিসীমা হয়, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 28 যুক্ত প্রস্থ সমান কত হচ্ছে 104 মিটার, বা তাহলে 28 যুক্ত প্রস্থ সমান কত হবে, তাহলে এই ক্ষেত্রে হবে 2টা ভাগ হবে, 104 ভাজিতক 2 সমান কত হবে 2 5 10 আর 2 52, বা প্রস্থ সমান কত হবে, 52 বিয়োগ কত হবে 28, অতএব প্রস্থ সমান কত হবে, 52 থেকে 28 বাদ দাও, তাহলে 52 থেকে যদি আমরা 28 বাদ দিই কত হচ্ছে 8 4 12, আর এখানে 4 থেকে দিয়ে হলে 2, কত 24 মিটার, কত হবে 24 মিটার। আমরা প্রস্থ কত পেলাম, 24 মিটার প্রস্থ পেলাম। এবার আমরা প্রথম জমির ক্ষেত্রফল বের করব। এখানে বলা আছে সমান ক্ষেত্রফল বলা আছে, অতএব প্রথম জমির ক্ষেত্রফল কি হবে, প্রথম আয়তাকার জমির ক্ষেত্রফল সংখ্যা কি হবে, ক্ষেত্রফল সমান, তাহলে কত হবে 28, দৈর্ঘ্য কত ছিল 28 ছিল, আর প্রস্থ কত 24 বেরিয়েছে, 28 গুণিতক 24 এভাবে একক হবে বর্গ মিটার। ক্ষেত্রফল কত হবে, 28 এর সঙ্গে যদি 24 আমরা গুণ করি সেক্ষেত্রে কী হবে 672 হবে, 672 বর্গ মিটার, ঠিক আছে। এবার বলা আছে দ্বিতীয় জমির ক্ষেত্রে কি বলা আছে, দ্বিতীয় জমির প্রস্থ বলা আছে 21 মিটার, বলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল, প্রতিটি জমির ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি 672, দ্বিতীয় জমির পরিসীমা কত হবে, অর্থাৎ দ্বিতীয় জমির দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। অতএব আবার দ্বিতীয় জমির প্রস্থ বলা হচ্ছে, প্রস্থ 21 মিটার হলে অতএব দৈর্ঘ্য কত হবে, এক্ষেত্রে দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান কত হবে, আমরা ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে দৈর্ঘ্য পেয়ে যাব 672 বাই কত হবে 21 সমান কী হবে দ্বিতীয় জমির ক্ষেত্রফল, আচ্ছা দ্বিতীয় জমির দৈর্ঘ্যটা পেয়ে যাব আমরা, তার কথা হচ্ছে 672কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি কত হবে, তাহলে 21 3 কত হবে, 21 3 63, 21 3 63 হচ্ছে, বাকি হচ্ছে 4 42, 21 2 42, অর্থাৎ 32 মিটার। তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত হলো, দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। তাহলে ক্ষেত্রফলটা তো আমরা সমান বলেছে, আমাদের বলা হয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বলা হয়েছে, দুটো জমির ক্ষেত্রফল কিন্তু সমান হবে, আর দ্বিতীয় জমির প্রস্থ ছিল 21 মিটার, আর দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত পেলাম 32 মিটার। এবার আছে দ্বিতীয় জমির পরিসীমা কত হবে, দৈর্ঘ্য যদি 32 হয় আর প্রস্থ যদি 21 হয় সেক্ষেত্রে পরিসীমা কত হবে, আমরা জানি আয়তাকার জমির পরিসীমা সূত্র কী হবে, অতএব দ্বিতীয় জমির পরিসীমা সমান কত হবে 2 ইন্টু দৈর্ঘ্য ছিল 32
আর যুক্ত প্রস্থ ছিল কত 21, প্রস্থ হচ্ছে 21 মিটার সমান 2 গুণিতক 2 আর 1 কত হবে 3 আর 3 2 কত হবে 5, 53। তাহলে 2 আর 1 3 হচ্ছে, 3 2 কত হচ্ছে 5, 53 সমান কত হবে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 106 মিটার। তাহলে দ্বিতীয় জমির পরিসীমা কত পেলাম? দ্বিতীয় জমির পরিসীমা কত হচ্ছে 106 মিটার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। এবার হচ্ছে সরল করো, দেওয়া আছে তোমাদের, সরল করো। 12 গুণিতক 3 গুণিতক 4 ভাজিতক 8 ভাজিতক 3 যুক্ত 5 গুণিতক বা বা এর 2 ভাজিতক 2 গুণিতক 2। চলো আমরা এই সরলটা করে ফেলে, এখানে কোথাও রেখা বন্ধনী নেই, সবসময় লক্ষ্য রাখবে রেখা বন্ধনী কোথাও আছে কিনা। প্রথমে যদি রেখা বন্ধনী থাকে রেখা বন্ধনীর কাজটা আগে হবে। তাহলে 12 গুণিতক 3 বলা হয়েছে, গুণিতক 4 বলা আছে, ভাজিতক বলা আছে 8 ভাজিতক 3 যুক্ত 5 ব্র্যাকেটের মধ্যে থাকছে 2 ভাজিতক কত হচ্ছে 2 গুণিতক 2। এবার সমান আমরা ব্র্যাকেটের মধ্যে এই অফের কাজটা কিন্তু আগে করব আমরা। তাহলে 12 গুণিতক 3 গুণিতক 4 ভাজিতক 8 ভাজিতক 3 আর যুক্ত 5। দেখো 2কে 2 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে 1 হয়, 1 হচ্ছে 1 গুণিতক 2 সঙ্গত হচ্ছে। তাহলে 12 গুণিতক 3 গুণিতক 4 ভাজিতক 8 ভাজিতক কত হচ্ছে 3 যুক্ত কত হচ্ছে যুক্ত 5 এর কত হচ্ছে 2 একে 2 সমান 12 গুণিতক 3 গুণিতক 4 ভাজিতক 8 ভাজিতক কত হচ্ছে 3 যুক্ত 5 দুগুণে কত হবে 10, 5 দুগুণে 10 হবে। এই গুণগুলো আগে করে নিতে পারো বা ভাগগুলো আগে করে নিতে পারো। এবার আমরা কি করব, সমান এবার ভাগগুলো আগে করতে হলে কি করবো আমরা, গুণটা করে নিতে হবে। দেখো ভাগটাকে আমরা গুণ করব, ভাগটা গুণ করতে হলে কি হবে 12 গুণিতক 3 গুণিতক কত হবে 4 গুণিতক 1/8 করব আর গুণিতক 1/3 করব, বুঝেছে, আর যুক্ত 10 আছে। এবার 4 দুগুণে 8 করবে, 4 দুগুণে 8 আর 2 6 কত হচ্ছে 12 আর 3 3 কেটে দাও কত হচ্ছে সমান কত হচ্ছে 6 গুণিতক কত হচ্ছে, আর সবগুলো 1 করে পড়ে আছে, বুঝছে। 4 দুগুণে 8 হয়েছে 2 2 6 12 হয়েছে আর 3 3 কেটে দিয়েছি, ঠিক আছে। কত হলো 6, 6 যুক্ত কত হচ্ছে 10, 6 যুক্ত 10 সমান কত হবে 16। কত উত্তর হলো 16 হলো উত্তর। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা আছে। 5 থেকে চলে এলাম আমরা। 5 থেকে কটা কি বলেছে, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 40 ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত হবে। দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণ বলা আছে 40 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি সমকোণী ত্রিভুজের প্রতিটি কোণ কী হয়, এই সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হয়ে থাকে। সমকোণী ত্রিভুজের একটি কোণ কী হবে সমকোণ হবে, সমকোণী ত্রিভুজের একটি কোণ কী হবে সমকোণ হবে, অর্থাৎ এই কোণটা সমকোণ হবে কত ডিগ্রি 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। এইটা 90 ডিগ্রি হলে অপর দুটি কোণের কোণ দুটি সূক্ষ্মকোণ হবে। অপর দুটি কোণের মধ্যে একটি কোণ বলা হচ্ছে 40 ডিগ্রি, মনে করলাম এটা হচ্ছে 40 ডিগ্রি কোণ। আর এই কোণের মান কত হবে, আমরা 90 থেকে যদি আমরা 40 বাদ দিকে কী হবে, তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, একটি কোণ 90 ডিগ্রি হয় এবং অপর দুটি কোণ একটি কোণ দেখো একটি কোণ, এটা সূক্ষ্মকোণ হবে, একটি কোণ 40 ডিগ্রি হলে অপর কোণ কত হবে, অপর সূক্ষ্মকোণ কত হবে, সূক্ষ্মকোণ লিখবে। একটি সূক্ষ্মকোণ 40 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণ কত হবে, তোমরা তাহলে 90 সঙ্গে 80 যোগ করবে, অর্থাৎ তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে তোমরা এই দুটি যোগফল অর্থাৎ 90 যুক্ত 40 সঙ্গে কত হবে 180 ডিগ্রি বিয়োগ কত হচ্ছে, বিয়োগ 9 4 এটা 140 ডিগ্রি হচ্ছে, 140 ডিগ্রি, তাহলে 9 4 13 130 ডিগ্রি হচ্ছে। তাহলে 5 3 8 অর্থাৎ 50 ডিগ্রি, কত হবে 50 ডিগ্রি, অপর কোণ কত হবে 50 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এখানে অপর কোণ দুটি প্রত্যেকটি মান কত হবে, অতএব অপর কোণ
অপর কোণ দুটি প্রত্যেকটি 90 ডিগ্রি একটা হবে, আর একটা কি হবে 50 ডিগ্রি হবে। বুঝেছো? চলো তারপরে প্রশ্ন কি বলা আছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, এর কোণগুলির মান কত হবে। চলো এর কোণগুলির মানটা আমরা দেখে নিই। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে সংজ্ঞা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো আমরা, যে সমকোণী ত্রিভুজে এটা সমকোণ সন্নিহিত বাহুদ্বয়, দেখো যে সমকোণী ত্রিভুজের সমকোণ সন্নিহিত বাহুদ্বয় অর্থাৎ কি আছে লম্ব ও ভূমি সমান হয় হ্যাঁ, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে তার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি করে হবে, প্রতিটি কোণ হবে দেখো 45 ডিগ্রি হবে, আর একটা কি হবে 90 ডিগ্রি হবে। কত হবে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি 45 ডিগ্রি আমরা লিখতে পারি যে কোণ তিনটি যথাক্রমে হবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। দেখো আমি বুঝিয়ে দিই, দেখো একটা সমকোণী ত্রিভুজ লম্ব আর ভূমি যদি এই দুটি বাহু সমান হলে এই দুটি কোণ অর্থাৎ সূক্ষ্মকোণ দুটি পরস্পর সমান হবে, আর এই কোণ যদি সমকোণ হয় 90 ডিগ্রি, অপর দুটি কোণের যোগফল 90 ডিগ্রি করে 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি অর্ধেক করে এটা হবে 45 ডিগ্রি, আর এটা হবে 45 ডিগ্রি। বুঝেছে? তাহলে 45 ডিগ্রি করে হবে। চলো পরের প্রশ্নটা কি আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে ক্ষয় থেকে প্রশ্ন, একটি বৃত্ত অঙ্কন করে তার ব্যাস, ব্যাসার্ধ এবং পরিধি চিহ্নিত করো। এটা তোমরা পারবে যে একটা বৃত্ত যদি আমরা অঙ্কন করি, তার ব্যাস কোনটা হবে কেন্দ্রগামী, যেটা হবে কি ব্যাস হবে, আর ব্যাসার্ধ হবে এইটুকু অংশ ব্যাসার্ধ হবে, নামকরণ করে দেবে কেন্দ্র ও দিলে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি দিলে নাম, অর্থাৎ আর পরিধি কোনটা হবে, পরিধি ধরো এখানে পি, ধরো পি, তাহলে এখানে কি হবে ব্যাস হবে এ বি ব্যাস হবে, আর ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধ ও সি ব্যাসার্ধ, আর পরিধি কোনটা হবে ও এ সি বি পরিধি, ঠিক আছে, পি এ সি বি এরকম একটা পরিধি চিহ্নিত করে দেবে। তারপর প্রশ্ন দেখো, কোন ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের চিত্র অঙ্কন করো। দেখো কোন ভেদে ত্রিভুজ কত প্রকার হয়, আমরা জানি কোন ভেদে ত্রিভুজ 3 প্রকার হয়, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ। প্রথমে আমরা লিখতে পারি, প্রথমে যে কোন ভেদে ত্রিভুজ 3 প্রকার, এক হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর পেন্সিল স্কেলের সাহায্যে তোমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে দেবে, যার একটি কোণ সমকোণ হবে, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করে দেবে যে এ বি সি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর 2 নম্বর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের কোণগুলো সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে আমরা কি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। এবার এর সূক্ষ্মকোণী ত্রিভুজ আমরা সমবাহু ত্রিভুজ এক প্রকার সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, যার প্রতিটি কোণ 60 ডিগ্রি করে হয়, হয়েছে, এর নামকরণ করে দেবে এ বি সি, হয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রতিটি কোণ কী হয় সূক্ষ্মকোণ হয়। এবার স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 এর বেশি হবে আর 180 কম হবে, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়, আর স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ অবশ্যই
90 ডিগ্রির বেশি হবে, আর অপর দুটো কোণ কী হবে, সূক্ষ্মকোণ হবে। আর এই কোণটা কী হবে, 90 ডিগ্রি বেশি হবে, এ বি সি। এরকম পেন্সিল স্কেলের সাহায্যে তোমরা চিত্রটা অঙ্কন করে দেবে। তো তোমাদের এইগুলো তোমাদের 23 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আমি পরের ক্লাসে বা পরের ভিডিওতে আমি তোমাদের 24 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দেবো। কেমন? তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।